সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ফ্রাইডে স্পেশাল A to Z। প্রথম প্রশ্ন নায়লা। প্রথম প্রশ্ন তৌহিদা আক্তার তমা বলছেন, আমার স্বামীর সাথে কোনো বিষয়ে মতের মিল হয় না। সে সব বিষয়ে নিজেকে প্রাধান্য দেয়, অনেক চেষ্টা করে ওকে ঠিক করতে পারিনি, কি করব? অনেক চেষ্টা করে ওকে ঠিক করতে পারোনি তমা, ও তোমার স্বামী, হ্যাঁ বাচ্চা না। তুমি যেভাবে লিখছো না, তোমাকে চেষ্টা করতে হবে কেন? তোমার এই চেষ্টাটাই তোর জন্য একটা খটকা স্বরূপ হয়ে যায়, তাই না? তুমি একটা জিনিস মনে রেখো যে স্বামী হচ্ছে তোমার, হয় তোমার বয়সী, নাহলে তোমার চেয়ে বড়, তাই না? তো ওইখানে ও ও তুমি যেরকম একটা ম্যাচিউর পার্সন, সেও তো একটা ম্যাচিউর পার্সন। এখন তুমি সব ব্যাপারে তার মতকে এসে প্রাধান্য দিচ্ছে, এটা তুমি মনে করছো। তার কাছে হয়তো মনে হচ্ছে তার মতটা ইম্পর্টেন্ট না, এখানটাই হচ্ছে এই জায়গাটা এভাবে চললেই বেটার হবে বলে সে ভাবছে। মতের চাইতো কাজটা সুন্দর হবে বলে সে মনে করছে, বিশেষত যেহেতু তুমি বারবার চেষ্টায় রত থাকো যে তোমার প্রাধান্য যাতে ওখানে প্রতিষ্ঠিত হয় ইনস্টিড অফ তোমার হাজব্যান্ড। এই জিনিসটা তোমার ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু হচ্ছে। তুমি সবসময় মনে রেখো যে তুমি যেটা বুঝে নিচ্ছ তোমার হাজব্যান্ড এই কথাটা বলছে, এটা ওইটা তো ঠিক করছে না, এটা তো ভুল করছে, এটা না ভেবে কেন এই কথাটা বলছে সেটা ওর জায়গায় গিয়ে কখনো ভাবার চেষ্টা করো। এটা অনেক ইম্পর্ট্যান্ট। আর তুমি যতবার চেষ্টা করবা, যত বেশি তোমার তো এটা ভুল হচ্ছে, এটা তো ঠিক না, এই চেষ্টাটাই কিন্তু ওকে আরও কি বলবো, পুরুষ মানুষের একটা অহংবোধ থাকে না, ওর ইগোতে লাগে কিন্তু বারবার। কিন্তু তোমার এই চেষ্টা যে তোমার ওই ভুল ধরিয়ে দেওয়ার বা তোমার প্রাধান্যটা, ওর প্রাধান্যটাকে যে বারবার তোমার কাজটাই ঠিক করতে চাও, তোমারটাই তো এইটার ভুল হয়েছিল, এটা অমুকটার এই রেজাল্ট হয়েছিল, তমুকটাই এইটা হয়েছিল, বারবার কিন্তু তুমি দেখাও। কেন দেখাও? যাতে সে সেটা শুধরে নিয়ে বুঝতে পারে যে তার ডিসিশনটা ভুল ছিল। কিন্তু তাতে কি হয় জানো, তাতে আরও উল্টো বেশি বেশি করে আরও রাগ বেড়ে যায়, বেশি বেশি করে তো তখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। সো বেটার যেটা করতে হবে, ওকে তুমি চেষ্টা করে ওর ভুল ধরানোর দরকার নেই। যেটা করতে হবে, ও ধরো তখন কিছু বললো, তুমি বুঝতেছো যে এটা হয়তো বা ভালো রেজাল্ট আনবে না, তখনই কিছু বলো না, কিছু পরে বা একদিন বা দুদিন পরে একেবারে অন্য একটা পরিবেশে বলো যে তুমি যে ওটা বলছিলা এটার মধ্যে কিন্তু এরকম না, এইটা হলে কেমন হইতো বলো তো, তোমার কি মনে হয়? এইভাবে বলতে হবে। তোমার কি মনে হয় শব্দটা দিয়ে যখনই ওর কোর্টে বলটা দিবা, অথবা প্রথম দিন থেকে আস্তে আস্তে অভ্যস্ত হও, ও একটা কথা যখন বলছে তুমি বলছে হ্যাঁ ভালো বলছো, অবশ্য আমি ভাবছিলাম অবশ্য এরকম করলে ভালো হইতো, আমি ভাবছিলাম এরকম করলে ভালো হইতো, আমি ভাবছিলাম। ও বলে না 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 তোমার ভাবনা ভুল। ও হতে পারে, হ্যাঁ বলে, আর আপাতত চুপ থাকো। কারণ তুম করে তোমার বিয়ে হয়েছে ক বছর লেগে, ধরো 2-3 বছর, হুম করেই কিন্তু একজনকে তুমি চেঞ্জ করতে পারবা না। চেঞ্জ করতে গেলে গ্র্যাজুয়ালি থেকে টাইম দিতে হবে। প্রথমের দিকে তুমি আমি ভাবছিলাম দিয়ে বলো, এরপরে তোমার কি মনে হয় দিয়ে বলো। যখনই তোমার হাজব্যান্ড দেখবে যে তার ভুল সংশোধন না করে তুমি ছোটোখাটো তোমার ইচ্ছেগুলো তার কোর্টে দিয়ে দিচ্ছ, তখন অটোমেটিকলি কিছুটা হলেও, বিকজ তখন কিন্তু আর তার অহংবোধে লাগছে না, তখন কিন্তু তার জিদ হবে না, তখন কিন্তু তাকে আর খোঁচাচ্ছ না, দেখা যাবে সে একটু একটু করে পাল্টাতে শুরু করেছে। এটাই নিয়ম। খোঁচাখুচি করে ভুল ধরিয়ে দিয়ে সবসময় তোমার কথাই কেন থাকবে বলে একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আর যাই হোক দাম্পত্য জীবনে শান্তি আশা করা যায় না। ইয়েস। দ্বিতীয় প্রশ্ন শাহিদা আহমেদ বলছেন, আমার 2 বছরের বেবি অনেক জেদ করে, কিভাবে ওকে ঠিক করব? 2 বছরের বেবি তো জেদ করবে নাকি? ও তো জিদ মানে কি, কোনো একটা জিনিস ধরলে পরে ওটা ছাড়তে চায় না, কান্নাকাটি করে, এটা বয়সের সাথে সাথে ঠিক হবে। বাট আনফর্চুনেটলি আমি একটা কথা বুঝি না, তোমাদের মুরব্বীরা কি কেউ নাই? ওনারা কি ফোন ধরতে পারেন না, নাকি ওনাদের সাথে কথা বলা নিষিদ্ধ? অ্যাটলিস্ট তোমার মাকে জিজ্ঞেস করলেও তো পারো। 2 বছরের বাচ্চা তো ওনারও ছিল, তুমি 2 বছরের ছিলে না? তোমার শাশুড়ি কোথায়? উনিও কিন্তু তোমার ওই যে হাজব্যান্ড এই মুহূর্তে যার ঘর করছো তার 2 বছর বয়সে উনি হ্যান্ডেল করে আসছে। কিন্তু একটা 2 বছরের বাচ্চাকে জিদ কেন হ্যান্ডেল করবো, এটার জন্য যদি প্রশ্ন করতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক। তোমাদের জেনারেশনের মধ্যে এটা আমি খুব বেশি দেখছি। কেন তোমরা তোমাদের আশেপাশের মুরব্বীদের থেকে এগুলো জেনে নাও না? ওনারা কিন্তু কোনো ভুল ধারণা দেবেন না, ওনারা কিন্তু তোমাদের সবাইকে বড় করেছেন, এবং ওনারা কোনোভাবেই, আমি বলবো কোনো অংশেই বাচ্চাকে এই ছোট টডলার্সদের যে নিয়মে বড় করা, সেটার কোনো অংশে তারা পিছিয়ে ছিলেন না।
টডলার্সদের বড় করার জন্য কিন্তু রকেট সায়েন্স জানা দরকার হয় না। টডলার্সকে বড় করার জন্য সবচেয়ে বড় থিং হচ্ছে অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা মা অথবা শাশুড়ি এই দুজনের কাছ থেকে কম্বার নিতে পারো। এর বাইরেও তো আছে মুরব্বীরা, তো শুধু মা শাশুড়িতে সীমাবদ্ধ, বড় বোন আছে, চাচি আছে, মামি আছেন, অনেকেই আছেন যাদের থেকে টুকটাক নিয়ে কিন্তু বাচ্চার দিক থেকে বেরিয়ে আসা যায়। একটু চেষ্টা করবে, কারণ মনে রাখতে হবে যে ওনাদের কাছ থেকে যাই শিখবে সেটা কিন্তু আসলে অমূল্য, সেটা বইয়ে পড়ে পুস্তক অর্জিত বিদ্যা না, সেটা হচ্ছে অভিজ্ঞতা লব্ধ বিদ্যা। এবং সেটা যখনই প্রয়োগ করবে দেখবে এভাবে ইয়ো 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 বাচ্চা খুব সুন্দরভাবে বড় হওয়ার চেষ্টা করছে। দ্যাটস ইট। ইয়েস। পরবর্তী প্রশ্ন, কবর পথের যাত্রী বলছে, আমার বয়স 21, স্বামীর বয়স 27, স্বামী পেশায় ডাক্তার, ভীষণ রাগী, 3 বছর ধরে সংসার করছি, ধৈর্য ধরার চেষ্টা করছি কিন্তু পেরে উঠছি না, কি করে ধৈর্যকে বাড়াতে পারি? প্রথম কথা হচ্ছে তোমার নাম দিয়েছো কবর পথের যাত্রী, কবরের থেকে লিখেছো চিঠিটা। আই এম সো সরি, 21 বছর বয়সে মামা তুমি কি নামটা দিচ্ছ? এতটাই তোমার জীবনের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছ। আমি বুঝি, কারণ 3 বছর আগে তোমার বিয়ে হয়েছে, 3 বছর না, তা প্রায় ধরো তোমার 17 বছর বয়সে তোমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, 17-18-এর মধ্যে। ফলে জীবনে যখন হেসে খেলে বেড়ানোর কথা, জীবনে যখন পড়াশোনাটাকে জীবনের মুখ্য উদ্দেশ্য করার কথা, জীবনে যখন হাজারো টুকটাক ছেলে মানুষের সাথে ভরিয়ে থাকার কথা, তখনই ডাক্তার স্বামী পাওয়া গেছে, অতএব বিয়ে দাও মেয়ে বলে তো দিয়ে দিয়েছেন। এখন তোমার বাবা মা তো আসলে পথের যাত্রাটা তো শুরু করে দিয়েছেন, করেছিলেন তোমার বাপ মা, আর তুমি তো যাত্রী হয়ে গেলা। দরকার কি? বাবা মা ভুল হতেই পারে, বাবা মারা সবসময় 100% ঠিক তা কিন্তু নয়, বাট হয়ে গেছে তো বিয়েটা। এবং তোমার হাজব্যান্ড যথেষ্ট রাগী বলছো, বাট ডাক্তার গম্ভীর, ওকে ওর মধ্যে থাকতে দাও। আমি জানি তোমার এক্সপেকটেশন, কারণ তোমার মানসিকতা এখন যখন ওই যে ফুল লতা পাতা, ওর তো না, ও অলরেডি একটা জীবনে একটা স্টেপে চলে গেছে, ওর মতো ওকে যেতে দাও। কিন্তু তুমি নিজেকে কবরে যাত্রী বানায় না, তুমি যত বেশি নিজেকে কবরে যাত্রী বানাবা তত বেশি তোমার জানা যায় সামিল হওয়ার জন্য লোকজন খাড়ায় যাবে। দরকার নাই। হ্যাঁ ডেফিনেটলি জন্মলে মরতে হবে, সেটা তো অন্য জিনিস, কিন্তু মানসিকভাবে তুমি যেভাবে নিজেকে নিজের থেকে তাকাও। পড়াশোনা কি বন্ধ করে? হাজব্যান্ড যেহেতু ডাক্তার, ও তোমার পড়াশোনা বন্ধ করবে না, পড়াশোনাকে এমফেসিস দাও জীবনে। হ্যাঁ ঠিক আছে, যেটা বিয়ে আজ না হোক কাল হতো, অনেক বেশি আগে হয়ে গেছে, অনেক শখ তোমার বন্ধ হয়ে গেছে, বাট শখটা বন্ধ হয়ে যাওয়াটাকে, যেটাকে তুমি মনে করে নিচ্ছ যে জীবনের শেষ, সেটা কিন্তু নয়। এটা একটা অন্যরকম চ্যালেঞ্জ হিসাবে আসছে তোমার জীবনে, সেটাকে তোমার মতো করে, সেই তো বিয়ে 28 বছর বা 29 বছর করতেই হইতো, সেটা নয় তুমি একটু আগায় গেলা, এটা তোমার জন্য বোনাস। এখন তুমি নিজেকে নিয়ে ভাবো, তোমার হাজব্যান্ডের যেসব বিষয়ে উনি রাগারাগি করে সেগুলো বেশি, যেহেতু ওর 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 সঙ্গে তোমার একটা মেন্টাল অনেক ডিফারেন্স আছে। তোমার বয়স যখন ধরো একটা 25 বছর তোমার হবে, তখন কিন্তু তোমার হাজব্যান্ডের 30 হবে না, 30-এর মতো, তখন আর তোমার হাজব্যান্ডের সাথে তোমার ওরকম 30-32-এর প্রবলেম হবে না। বাট এখন তুমি একটা টিনেজ থেকে বেরিয়েছে, তো এর জন্য অনেকটা ডিফারেন্স তোমার কাছে মনে হচ্ছে। কিন্তু হাজব্যান্ডকে এই মুহূর্তে তোমার কাছে যেটা মনে করতে হবে, তোমার যে ধরনের ছেলে মানুষের যে ধরনের কথাবার্তা, ওর সাথে তোমার কনফ্লিক্ট হতে পারে, ও রাগারাগি করতে পারে, ওকে আপাতত অ্যাভয়েড করো। সেই সময়টুকু তুমি লেখাপড়ায় দাও, সেই সময়টুকু নিজের একটা পরিচয় তৈরি করতে চাও। হাজব্যান্ড যেরকম ডাক্তার নেম প্লেট দেবে, তোমার নামের সাথে যেন একটা নেম প্লেট থাকে, এটা মনে করো। বাবা মার প্রতি যে অভিমান তোমার কাজ করছে, ডেফিনেটলি করছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, সেটাকে মাথা থেকে ফেলে দাও। বাবা মারা কী করেন, ভালোর জন্যই ভেবেছিলেন, বাট বেশি ইয়াং অবস্থায় করে ফেলেছিলেন। এখন শুধু বাবা মাকে বলো, যদি তোমার হাজব্যান্ড তোমার লেখাপড়ার ব্যাপারে বা তোমার আইডেন্টিটি তৈরির ব্যাপারে বাধা দিতে চায় বা অপছন্দ করে, এটার ক্ষেত্রে বাবা মাকে বলতে পারো যে আপনারা একটু বুঝিয়ে বলেন, আমি তো একটু পড়তে চাই, এর বাইরে তো কিছু চাইছি না। এবং এর বাইরে তুমি কিছু তোমার ছবি আঁকা হতে পারে, গাছপালা হতে পারে, এই ধরনের নানা ধরনের আমি বলবো অ্যাক্টিভিটিসগুলো, যে ওদিকে মন দাও। হাজব্যান্ড কেন তোমার জন্য গোলাপ ফুল আনলো না, এটা ভাবার এখন আর সময় নেই, ভুলে যাও। সবার জীবনে গোলাপ ফুল আসে না, নিজেদের বাগান তৈরি করে নিতে হয়। তুমি ওই স্ট্র্যাটেজিতে যাও। জীবনে সব কিছুই পেতেই হবে দরকার নাই তো, যেহেতু তুমি
তোমার মানসিকতা দিয়ে এই মুহূর্তে একটা বড় জায়গায় যাওয়ার চেষ্টায় রত হবা, তখন দেখবে অটোমেটিকলি তোমার হাজব্যান্ডও একটু একটু করে তোমার দিকে ঝুঁকে পড়ছে। ইনস্টিড অফ তার উপর রাগারাগি করে, ইনস্টিড অফ কেন আমার বিয়ে করে ফেললা, ইনস্টিড অফ আক্রোশ, বিয়ে যেহেতু হয়ে গেছে স্বামী তো, ওভাবে মনে করে নাও। মানুষটাকে অভিভাবক হিসেবে চিন্তা করো, দেখবে অনেক ভালো লাগবে। একটা হাজব্যান্ড যখন অভিভাবকের মতো মাথার উপর থাকে, একটা ছাতার মতো থাকে, একটা বটগাছ হিসেবে থাকে, অনেক কিছু থেকে কিন্তু নিজেকে রক্ষা করা যায়, সেটা মনে করে নাও। মনে করে নিজের দিকে তাকাও, দয়া করে। এটা আমার তোমার কাছে লাস্ট দিয়ে, ছদ্মনাম ইউজ করতে হয় করো, কিন্তু এ ধরনের নৈরাশ্যজনক হতাশাব্যঞ্জক নাম নয়। এ ধরনের নাম, এ ধরনের হতাশে না, তুমি তো কবর পথে যাত্রী নাম দিয়ে খালাস হয়ে গেছো। যে কজন পড়বে তারাও কিন্তু আস্তে আস্তে কবরের দিকে যাওয়ার কথা ভাবা শুরু করে দেবে, তারাও কিন্তু জীবন থেকে অনেকটা বেশি নিজেকে সরিয়ে ফেলবে। এই নামটা কিন্তু প্রচণ্ডভাবে একটা নেতিবাচক নাম, এবং বিং আ পারসন ইউ হ্যাভ নো রাইট টু দ্যাট দেন। আমরা প্রত্যেকেই কবর পথে যাত্রী, কজনে লিখে বেড়াই বলো তো, তাই না? ইয়েস। আজকে শেষ প্রশ্ন, অঙ্কুর ব্যানার্জি বলছেন, বয়স 29 বছর, MNC-তে জব করি, কিন্তু খুব অল্পতেই নার্ভাস হয়ে যাই, স্ট্রেস নিতে পারি না, কি করব? অঙ্কুর বয়স কত নাইলা? 29 বছর। 29 বছর বয়স, তুমি খুব অল্পতে নার্ভাস, বাট এত নার্ভাসনেস হয়ে চাকরিতে করছো, জবে ঢুকে গেছো, তাই না? এখন কথা হচ্ছে যে নার্ভাসনেস কাটানোর জন্য কি করতে হবে। নার্ভাসনেস কাটানোর জন্য তোমাকে প্রচুর মানুষের সাথে ইন্টারাকশন করতে হবে, কথাবার্তা বলতে হবে। দেয়ার আর সো মেনি ভিডিওস ইন ইউটিউব অলসো, যেখানে হাউ টু প্রেজেন্ট ইউর সেলফ। অথবা যদি পারো, আমি তো মনে করি যে আমাদের বাংলাদেশে এরকম আছে, তোমাদের কলকাতাতেও আছে, গ্রুমিং কোর্স করো একটা। হ্যাঁ, এটা বেশি দিন লাগে না, হয়তো 3 দিনের কোর্স, 7 দিনে বা 15 দিন গ্রুমিং কোর্স করো, অনেক বেশি কনফিডেন্স আসবে। একটা জিনিস কি, নার্ভাসনেস কখন হয়? নার্ভাসনেস তখনই হয় যখন আমরা আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলি। সো এই গ্রুমিং কোর্স তোমাকে কিন্তু অনেক বেশি, আমি বলবো যেটা স্মার্টনেসও নিয়ে আসাবে এবং তোমাকে আত্মবিশ্বাসও দেবে, কনফিডেন্ট করবে। এর বাইরে ইউটিউবেও অনেক ভিডিওস আছে, ওগুলো দেখতে পারো। ইভেন নিজের উপর আত্মবিশ্বাসটা কীভাবে আনবা, আস্তে আস্তে নিজের উপর তোমার আত্মবিশ্বাস কি, হ্যাঁ অঙ্কুর তুমি কিন্তু আমাকে চিঠি লিখেছো, এটা তো অনেক বড় একটা কাজ করেছো। তোমার আত্মবিশ্বাস এসেছে যে হ্যাঁ, ম্যামের সাথে কথা বললে পরে আমি অনেকটাই ফিরে পাবো আমার আত্মবিশ্বাস, কারণ তুমি ফিরে পেতে চাও। আবার একদম ফিরে পেতে চাও মানে কিন্তু একদম হীন তাও বলবো না, তাহলে তো এত সুন্দর জব করতে পারতে না, পারতে কি? সো দিস আর দ্য থিংস। আত্মবিশ্বাস আছে, বাট ওটাকে আমি ফিল করতে চাই, দ্যাটস দ্য থিং। আত্মবিশ্বাসটা আছে তোমার, আমি একদম ডেফিনেট। এখন ফিল করার জন্য তোমাকে, আর যারা তোমাকে একটু হেয় করে, যারা খোঁচাখুচি করে, তাদেরকে দেখলে পালিয়ে যেও না, ফেস করো। তারা যখন তোমাকে লেগ পুল করবে, তো বলো আমার এই লেগ পুল করে যদি মজা পাও, করো, আমি এখন ঠিক করছি, কান করেছি জল, কত বলবি বল। এই জাস্ট ইউ হ্যাভ টু বি লাইক দ্যাট। অর্থাৎ এনজয় করার ভান করবা, একটু একটু করে যখনই তুমি এনজয় করতে থাকবে, তখনই দেখবে আর ওরা খোঁচাখুচি করছে না। কারণ যারা খোঁচাখুচি করে তারা চায় রিয়েক্ট করা, যখন দেখছে রিয়েক্ট করছে না, তখন আরেকজনকে খোঁচানোর জন্য আরেকজনকে মানে খোঁচাতে চলে যাবে, কারণ তখন তারা জানবে যে অঙ্কুর থেকে অলরেডি মহির গজিয়ে গেছে। দ্যাটস ইট। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।